সন্ধ্যার ভায়োলিন পর্ব সংখ্যা 40। লেখনীতে বৃষ্টি ইসলাম। লোকটির মুখশ্রী ঝুলিয়ে অপর কানের কাছে নিয়ে ফিসফিসিয়ে বলে উঠল, আমাকে চিনতে পারছো না? আশ্চর্য, আমি তো আপনাকে ভালো করে চিনি। আমি ক্রাইম ব্রাঞ্চ ইন্সপেক্টর তন্ময়রাজ মির্জা। আই রিপিট, তন্ময়রাজ মির্জা। অব্র কথাটা শোনার মাত্রই হেসে দিল। অব্রকে হাসতে দেখে তন্ময় ভুরু কুচকিয়ে তাকালো অব্রর মুখে পানে চেয়ে পুনরায় গম্ভীর গহীন কণ্ঠ থেকে হাঁক ছুড়ল তন্ময়, আপনি হাসছেন কেন? অব্র হাসি কিঞ্চিৎ থামিয়ে তন্ময় দিকে তাচ্ছিল্যে দৃষ্টি দেয়, অতঃপর নরম কণ্ঠে বলে প্রত্যুত্তর করে শ্বাস টেনে, আপনার পরিচয়টা যে আমার কাছে হাস্যকর, তাই হাসলাম। ইফ ইউ ডোন্ট মাইন্ড। তন্ময় আব্রর কথাটা শুনে চোয়াল জোরে শক্ত করে রহস্যময় হাসলো। উপস্থিত কেউ সেখানে তন্ময়ের আসল পরিচয়টা জানতে পারল না তখন অবধি। অব্রকে অচেনা কেউ বিরক্ত করছে দেখে আজমল খানের কণ্ঠে ঝাঁঝ মিশিয়ে আওড়ালো, অব্রকে বিরক্ত করছেন কেন? কে আপনি? আজমল খানের কথা শুনে তন্ময় ভুরু কুঞ্চিত করে পেছনে ফিরল, অতঃপর উষ্ঠজোড়া প্রসারিত করে হাসলো। আধবসা থেকে উঠে দাঁড়িয়ে আজমল খানকে উদ্দেশ্য করেই বলি ছুড়লেন, আমি কই বিরক্ত করলাম? আবরার খানই তো আমার পরিচয় জানতে চাইলো, আমি সেটাই বললাম। ঠিক তখনই ডক্টর তীক্ষ্ণ দৃষ্টি তাকিয়ে নজরবন্দি করলো তন্ময়ের পেছনে কোমরে বেল্টে থাকা পিস্তল। ডক্টর সাহেব ভরকে গেলেন, হন্তদন্ত হয়ে জিজ্ঞেস করে, কে তুমি? তোমার কাছে পিস্তল কেন? ডক্টরের কথা শুনে অব্র ব্যতীত সবাই আইসিইউ কক্ষে নড়ে চড়ে দাঁড়ালো। অব্রর পিএ, ম্যানেজার, বডিগার্ড সবাই আসলো তন্ময়ের দিকে। ডক্টর সাহেবের পাশের উত্তরে অব্র তাচ্ছিল্যের হাসি এসে আওড়ালো, আরে ভয় পাবেন না কেউ, উনি পুলিশ অফিসার, ক্রাইম ব্রাঞ্চ ইন্সপেক্টর তন্ময়রাজ মির্জা। সবাই আবরার কথা শুনে শান্ত হলো। পরক্ষণে তন্ময় হাসলো, বলল, আচ্ছা তাহলে আপনারা কথা বলুন, আমি আসি এখন, আবার পরে কখনো আসব। কথা বলেই তন্ময় আইসিইউ থেকে বেরিয়ে গেল। তন্ময় চলে যেতেই পুনরায় কক্ষে নজর বুলালো, কিন্তু চিহ্নিত করা ব্যক্তিকে খুঁজে না পেয়ে মাথা নত করে ফেলল অব্র। আলিনা খান এখন অব্রের পাশে বসে আছে। শিফার আম্মু এগিয়ে এসে অব্রকে জিজ্ঞেস করে, বাবা কিছু লাগবে তোমার? অব্র মাথা নাড়িয়ে নাবোধক উত্তর দেয়। পরক্ষণে জিজ্ঞেস করবে ভেবেও, কাকিমা ওহু কেমন আছে? ওহুর কথা অব্রর মুখে থেকে শুনতেই আলিনা খান ক্ষিপ্ত দৃষ্টিতে অব্রের দিকে তাকালো, কণ্ঠে গম্ভীর্যতা এনে বলে ওঠে, সুস্থ হতে পারিস নাই আর এখনই ওহুর কথা জিজ্ঞেস করছিস কেন? কি হয়েছে? আলিনা খান ছেলের কড়া কথা শুনে চুপ করে রইলেন। পাশ থেকে আশফাক খান আওড়ালেন মৃদু স্বরে, ওহু ঠিক আছে, আগের থেকে জ্বর অনেকটা কমে গিয়েছে, আর চিন্তা করতে হবে না, আমরা সবাই আছি, তুমি সুস্থ হয়ে ওঠো, একটাই প্রার্থনা করি আল্লাহর কাছে। আশফাক খানের কথা শুনে অব্রর অন্তরিতায় প্রশান্ত বয়ে গেল যেন, তবে পুরোপুরি শান্তি পেল না সে। যেন হঠাৎ করেই ডক্টরকে উদ্দেশ্য করে বলে ওঠে, আমাকে কবে ডিসচার্জ করে দেওয়া হবে ডাক্তার? আবরার কথা শুনে সবাই যেন অবাক হলো। ডক্টর বাবু যেন আকাশ থেকে পড়লেন তার কথা শুনে। এসব কি বলছেন আপনি? আপনার তো মাত্রই 2 দিন হলো হাসপাতালে নিয়ে আসা হয়েছে, মাত্রই জ্ঞান ফিরল, কত আশঙ্কা হতে পারে জানেন, আর আপনি এখনই ফিরে যেতে চাইছেন? তাতে কি হয়েছে? আমি তখন পুরোপুরি ঠিক আছি। অসুস্থ থাকলে একটা কথা ছিল, আপনি তো অক্সিজেন মাস্ক ছাড়া নিঃশ্বাসও নিতে পারছেন না, আর আপনি সুস্থ হয়ে গেছেন। অব্র ডক্টরের কথা শুনে সবাইকে অবাক করিয়ে দিয়ে মুখ খুলে অক্সিজেন মাস্ক ফেলে দিল। মাস্ক খোলা মাত্রই টেনে টেনে শ্বাস নিয়ে নিঃশ্বাস নিতে লাগলো। ডক্টর দৌড়ে এসে অব্রর মুখে আবারও মাস্ক লাগিয়ে দিল। অব্রর পালস রেট আবারও স্বাভাবিক হয়ে গেল। আলিনা খান সহ সবাই অব্রের ওপর চেঁচাতে লাগলো, আপনি কি পাগল হয়ে গেছেন? কি করছেন? এরকম করলে শ্বাস নিতে পারবেন নাকি? জীবন ঝুঁকিতে পড়ে যাবেন। অব্র শ্বাস টেনে নিতে নিতে ধীরে ধীরে অস্পষ্ট শব্দে আওড়াতে থাকে, আর এখানে থাকতে আমার এমনিতেও মরে যাব। আলিনা খান উচ্চস্বরে হাঁক ছুড়ল, মাথা ঠিক আছে তোর? কি যাতা বলছিস? মহলে তোর কি এত দরকার? হ্যাঁ আমাকে বল। অব্র আলিনা খানকে শান্ত করতে চাইলো, আওড়ালো, এখানে আমার বিপদ হতে পারে, থাকলে বুঝতে পারছো না তোমরা? আমি কি বলার চেষ্টা করছি, তোমরা কি অবুঝ নাকি?
কখন কি থেকে কি হয়ে যেতে পারে ঠিক ধারণা আছে? সংলাপটুকু উচ্চারণ করে জোরে একটি নিঃশ্বাস টেনে নিল অব্র। অব্রর যুক্তি শুনে সবাই দমে গেল। সবাই ভাবছে অব্র হয়তো ঠিকই বলছে, যার দরুন আজমল খান বুলি ছুড়লেন। ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। আজমল খানের কথা শুনে অব্র মুচকি হাসলো, যা উপস্থিত সবার নজর এড়িয়ে গেল। আসলে কি নিরাপত্তার জন্য হাসপাতালে থাকতে চায় না অব্র, নাকি এটি শুধু বাহানা ছিল খানমহলে ফিরে যাওয়ার জন্য, নাকি অন্য কারণে যা অব্র প্রকাশ করতে চায় না? তখনই ডক্টর গম্ভীর কণ্ঠে প্রলাপ ফুটলেন, এখন আপনার এই পরিস্থিতিতে বাড়ি ফেরাটা ঠিক হবে না, আর বেশি কথা বলা যাবেও না অব্রর সাথে, না হয় আরও সমস্যা হতে পারে। অতিরিক্ত কথা বলেন না কেউ। ডক্টরের কথা শুনে অব্র নিজে থেকেই বিদায় নিতে চাইল আইসিইউর ডক্টর কথাটি বলে অব্র থেকে বিদায় নিয়ে আইসিইউর বাইরে চলে গেল। আলিনা খান আরও পরে মহলে ফিরে যাওয়ার জন্য অবকাশ প্রকাশ করলো। আজমল খান হুঙ্কার দিলেন, সবাইকে মহলে ফিরে যেতে বাধ্য হলো। অব্রর আইসিইউর ভেতরে শুয়ে আছে, অস্বস্তি লাগছে তার। মহলে ফিরে যাওয়ার জন্য মনটা ছটফট করছে, কিন্তু সে পারছে না। হাতে ক্যানোলা ইঞ্জেকশন করা, তাছাড়াও নড়াচড়াও করতে পারছে না। তবে অন্তরিতায় ঝড় বয়ে যাচ্ছে রীতিমতো। রাত 11টা। খানমহল। জিসা বিকেল 5টায় লন্ডনের উদ্দেশ্যে উড়াল দিয়েছে। যাওয়ার আগে কোনো ইচ্ছেই ছিল না জিসার। অব্রকে দেখতে চেয়েছিল বারংবার। হয়তো অব্র পুরো ভূমিকম্প বয়ে আনবে জিসাকে দেখে, তাই আর সে সাহসটা পায়নি সে। আশাফ আশফি ওহুর পাশে বসে। ওহুর ফুপি যান ওহুর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ওহু অব্রর সাথে এখনো দেখা হয়নি, দেখা করতে আসেনি অব্র ওহুর সাথে। ওহু মুখ ফুলিয়ে বসে আছে। সবাই ওহুর সাথে দেখা করতে চলে যাচ্ছে, কিন্তু অব্র আসছে না। অব্র তো অনেক আগেই অফিস থেকে চলে আসে, কিন্তু আজ কেন আসছে না? ওহু চিন্তায় মগ্ন হয়ে আছে। ওহুর আমি যেন ওহুর মুখ গোমরা দেখে বুড়ো কুচকে হাঁক ছুড়ে, কিরে এমন করে রেখেছিস কেন মুখটা? কিছু হয়েছে? কিছু লাগবে? কিছু খেতে ইচ্ছে করছে? ওহু কিছুটা সাহস জোগাড় করে তড়িঘড়ি করে বলে, আচ্ছা মা, অব্র ভাইয়া কোথায়? আমার সাথে দেখা করতে এলো না যে এখনো? ওহুর কথা শুনে আশফি চমকে উঠে বললে, আরে তুই জানিস না অব্র ভাইয়া কাল রাতে? পুরো কথা শেষ করার আগে ওহুর আম্মি যান আশফিকে থামিয়ে সংলাপ করলো। কাল রাতে ইউএস গিয়েছে অফিসের কাজে, কিছুদিনের মধ্যেই চলে আসবে। ওহুর আম্মি যান চায় না অব্রর অ্যাক্সিডেন্টের ব্যাপারটা ওহু শুনে চিন্তা করুক, আর শরীরটা খারাপ হোক আবারও। ওহুর আম্মি জানের কথা শুনে আসবি আরও যেন সত্যি বলল না। অব্র ভাইয়া বিদেশে গিয়েছে শুনে ওহু পুনরায় বেজার হয়ে গেল। তাহলে কি অব্র কে আর দেখতে পাবে না? ওহু যে অসুস্থ অব্র ভাই জানে না? তাহলে ওকে না জানিয়ে বিদেশে কেন চলে গেল? অনেক রাত হয়েছে, ওষুধ খেয়ে ঘুমাতে বলল ওহুর আম্মি যান। ওহুকে খাবার খাইয়ে ওষুধ খাইয়ে দিল। অতঃপর সবাই ওহুকে বিদায় জানিয়ে চলে গেল। ওহু তখনও বেশ ভালোই আছে, জ্বর 100 নিচে নেমে গেছে। তবে মনের জ্বর যেন আরও তীব্রভাবে বাসা বেঁধেছে তার মনে। কিছু সময়ের মাঝে ওহু ঘুমের দেশে তলিয়ে যাচ্ছিল। অনিচ্ছা সত্ত্বেও ওষুধের ইফেক্টে যেন ঘুমটা তার খুব বেশি ধরেছে। তাই কিছু একটা ভেবে চটজলদি ওহু ফোন বের করলো। ফেসবুকে ঢুকে অব্রকে এফবিতে অ্যাক্টিভ খুঁজে বের করলো, কিন্তু অব্র অনলাইনে নেই। দেখে ওর মন পুনরায় বেজার হয়ে গেল। আজ সারাদিনও অব্র অনলাইনে আসেনি। বিরক্তিতে সে একটা মেসেজ সেন্ড করলো, যার দরুন অব্র যদি পরবর্তীতে অনলাইনে আসে তাহলে নিশ্চয়ই ওর মেসেজটা সে পাবে, আর রিপ্লাই তো তাকে করতেই হবে। পূর্বের সব রাগ অভিমান লুকিয়ে ওহু অব্রকে দেখলেই যেন সব কিছু ভুলে বসে। ওহুর মন ডাকছে। সকাল থেকে ওহু মেসেজ সেন্ড করতে করতে বিছানায় আছাড় মেরে রাগে ফোনটাও রেখে দিল। বেশ কিছু সময় পর ওহুর চক্ষুদয় আবছা হয়ে আসতে লাগলো। ঘুম পেয়েছে তার, কোনোভাবে যেন আর চোখ জোড়া খুলে রাখা সম্ভব হচ্ছে না। ওহুর আখি যুগল নিভছে। মুহূর্তের মাঝে ঘুমের আছে পাড়ি জমালো চন্ডবালা। অন্যদিকে অব্র নিজেও জানে না তার ফোন কোথায়। আরও ঘুম আসছে না এই চোখে। ওষুধের ডোজে শরীরটা যেন আরও দুর্বল মনে হচ্ছে তার। আবছা আবছা দৃষ্টিতে তাকিয়ে আছে অন্ধকার রুমে। মৃদু মৃদু আলো জ্বলছে তার।
যা আবছা দৃষ্টিতে অব্রর কাছে অন্ধকারের সম মনে হচ্ছে। সে তো জানে না তার চন্ডবালার মনটা কতটা ব্যাকুল হয়ে আছে তাকে দেখার জন্য। একরাশ অভিমান নিয়ে সে ঘুমিয়ে পড়েছে। অব্রর মন অনেক হাঁসফাঁস করছে। শরীর সক্রিয় না থাকলে কি হবে, মন তো তার মস্তিষ্ক অবিচল আছে, আর সেই মস্তিষ্কে ঘুরপাক খাচ্ছে অহুর প্রতিচ্ছবি। এই প্রতিচ্ছবি নিরন্তর রুদ্রশ্বাস। অব্রর ভাবটা ছেদ ঘটিয়ে তখন আইসিইউর দরজা ঠেলে ভিতরে প্রবেশ করে ডাক্তার। কার উপস্থিতি আন্দাজ করতে পেরে চোখ বুজে সে, যেন না বুঝার ভান করে আছে সে। ডক্টর অব্রর কাছে গিয়ে তাকে সূক্ষ্ম নজর বন্দি করে দেখে অব্র ঘুমিয়ে গেছে, কিন্তু পালস রেট চেক করতেই বুঝতে পারে অব্র এখনো ঘুমায়নি। তাই ঘুমের একটা ইঞ্জেকশন পুশ করতে অব্র তৎক্ষণাৎ ডিউটি শেষ করার আগেই পেশেন্ট পুনরায় চেক করার একটা ডাক্তারদের নীতি, আর সেই নীতিতে আটকে পড়েছে অব্র। কয়েক মিনিটের মধ্যে অব্রর মস্তিষ্ক অবশ হয়ে যায়, ধীরে ধীরে ঢলে পড়ে ঘুমের নেশায়। সকাল 11টা খানমহল, প্রায় দুপুর হতে চলেছে। ওষুধ খাওয়ার পর থেকে ইদানিং বেশ দেরিতে ঘুম থেকে ওঠে অহু। একটা লম্বা আমোদি ভেঙে বিছানা থেকে উঠল সে। বেশ সুস্থ অনুভব করছে অহু নিজে। বালিশের পাশ থেকে ফোন উঠিয়ে অনলাইনে ঢুকিয়ে মেসেজে গিয়ে দেখে অব্র এখনো মেসেজ সিন করেনি। অহুর মনের মাঝে বেজার হয়ে গেল সে। কালো মেঘের অভিমান জমা হয়েছে মন কর্কশে। ফোন খাটের ওপর রেখে দিয়ে রুম থেকে বেরিয়ে চলে গেল রাগে ঘটাঘট করতে করতে। দুদিন পর আজ নিজ কক্ষ থেকে বের হলো অহু। বেশ ভালোই লাগছিল। মহলের সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে দেখলো কেউ মহলের অন্দরে নেই। কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে, কোনো চেঁচামেচি নেই, কিছু নেই, সবকিছু যেন শান্ত। অহুর যেন হুঁশ ফেলল। সবকিছু কেন এত নিস্তব্ধ। তার পা যেন ধীরে ধীরে থেমে গেল। হঠাৎ ড্রয়িং টেবিল ক্রস করে যেতেই চাচ্ছিল রন্ধ্রশালায়, তখনই অহুর পা জোড়া চলন বন্ধ হয়ে গেল কিছু একটা দেখে। বাম পাজরের কম্পনের আওয়াজে জোরালো হলো নিমিষে। ধীরে ধীরে 2 কদম এগিয়ে পিছু হাঁটলো অহু। পিছনে হেঁটে চোখ বড় বড় করে ভুরুচোরা কুঁচকে ড্রয়িং টেবিলের ওপর। অহুর নজর আটকে গেল অবরুদ্ধ টেলিভিশনের ওপর থাকা পত্রিকার ওপর। আগ্রহসূচক দৃষ্টি নিয়ে আরো কয়েক কদম সামনে এগোয়। অহু যখনই এগোচ্ছে তখনই তার হৃৎপিণ্ডের স্পন্দন যেন বেড়ে চলেছে। অহু কেঁপে ওঠে। ধীরে ধীরে সামনে গিয়ে পত্রিকাটা তুলে হাতে নেয়। অহুর চোখের সামনে মুহূর্তেই জল জল করে উঠল প্রতিচ্ছবি, কারো দুর্ঘটনার সংবাদ। অহু পত্রিকাটা নিয়ে ধপাস করে ফ্লোরে পড়ে গেল। পত্রিকাটার দিকে এক নজর তাকিয়ে কোঠর থেকে যেন চোখ জোড়া এখনই বেরিয়ে আসবে। নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছিল তার চন্ডবালার। কাছে দেখতে ইচ্ছে হচ্ছে পত্রিকার পাতায়। এত আর কেউ না, এ তো তার চিরচেনা শ্যামপুরুষ আবরার খান অব্র, যাকে সে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে বাজ পাখির মতন। ওহর আম্মিজান তো সবসময় ছিল অব্রর, বলেছিল অব্র ভাই ইউএস গিয়েছে। তাহলে এটা কি? তার অব্র ভাই অ্যাক্সিডেন্ট করেছে, কিন্তু কবে, কিভাবে? নাকি এই তথ্য মিথ্যা? ওহু মিথ্যার ওপরে চোখ বোলাচ্ছে না তো? না, এটা তো আজকের পত্রিকায়। মুহূর্তে চোখের মধ্যে যেন ওহু উন্মাদ হয়ে গেল। শরীরে থাকা 130 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যেন ওহুর আখি জোড়ায় প্রলোভিত হলো। বসা থেকে উঠে দাঁড়িয়ে আহত বাঘের মতোই গর্জন করতে লাগলো। টেবিলের ওপর থাকা ফ্লাওয়ার বক্সটা উঠিয়ে সজোরে ফ্লোরে মারলো। সোফায় থাকা বালিশগুলো ছুঁড়ে ফেললো ফ্লোরে। ডাইনিং টেবিলের কাছে গিয়ে পানির জগ ধরে গ্লাস প্লেট ফ্লোরে আছাড় মারতে লাগলো। মুহূর্তে যেন শান্ত মহলের পরিবেশ বিকট আওয়াজে চেঁচামেচি পূর্ণ হলো। ওহুর শ্বাস প্রতি সেকেন্ডে যেন দ্বিগুণ হয়ে ওঠানামা করছে। চেঁচাচেঁচিতে ওহুর আম্মিজান ডেকে উঠতে লাগলো, মামা, কাকিমা, এই মা, মা। নিমিষে আম্মিজান থেকে মা শব্দে পরিবর্তন হয়ে গেল সংলাপ। এই মা, কোথায় তোমরা? ওহুর চেঁচামেচি আর জিনিসপত্র ভাঙচুরের আওয়াজ শুনে শিফার আম্মু মহলের বাইরে থেকে দৌড়ে ভেতরে আসলো। ওহুর আম্মিজান তার রুমে ঘুমিয়েছিলেন। মেয়ের চেঁচামেচি শুনে দ্রুত ঘুম থেকে উঠে এলেন, অন্দরে আসলেন। ও এখনো চেঁচামেচি করে যাচ্ছে। আশফি, নিয়াহ মহলের বাইরে ছুটে আসলো তারা। আলিনা খান, আশফির আম্মু এবং আশাফ হাসপাতালে গিয়েছিল অব্রের কাছে। মহলের চাকর বাকরও জড়ো হয়েছে। ওর চোখে শিরা উপশিরা তীব্র লালচে হয়ে আছে এই মুহূর্তে। আহির আম্মুজান কিছু বুঝে উঠতে পারল না। তিনি সিঁড়ি বেয়ে ওপর নিচ নামছিল আর ভুরু যুগল কুচকে বিরক্তি নিয়ে জিজ্ঞেস করলো ওহুকে, কি হয়েছে?
এভাবে চিল্লাচ্ছিস কেন? তোর মেজো কাকা মহলে ফিরেছে, ঘুমাচ্ছেন তিনি। এভাবে চেঁচামেচি করলে বড় বেজার হবেন সে। তোর কাকা? অহুর হেসে ক্ষিপ্ত নয়নে আম্মিজানের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চিপিয়ে জিজ্ঞেস করলো, অব্র ভাই ইউএস গিয়েছে তাই না মা? ওর এরকম প্রশ্নে ঘাবড়ে গেল তার আম্মিজান। বুড়ো কুচকে আবারও জিজ্ঞেস করলো, আমতা আমতা করলো। হ্যাঁ, তো কি হয়েছে? উপস্থিত থাকা সবাই যেন কিছু বুঝে উঠতে পারল না কি হয়েছে এখানে। তবে আশফি অহুর হাতে পত্রিকা দেখে কিছুটা আন্দাজ করতে পারল। আশফির ভাবনা ছেদ করে ও চিৎকার করে মায়ের সামনে গিয়ে থাকা পত্রিকাটি মেলে ধরলো। অহুর আম্মিজান পত্রিকার পাতায় অব্রর অ্যাক্সিডেন্টের সংবাদ দেখে চমকে গেল। তিনি বুঝতে গেলেন অতি সহজে অহু কোনো চেঁচামেচি করে না। অহুকে শান্ত করতে তিনি নরম সুরে শুধালেন, অহু শোন মা। এই বলে অহুর আম্মিজান অহুরকে বাহুতে আঁকড়ে ধরতেই অহু তার মায়ের থেকে এক ঝাটকায় নিজেকে ছাড়িয়ে দিল। অহুর অগ্নিদৃষ্টি দেখে এখনো বিদ্যমান মায়ের প্রতি, কারণ তার মা তাকে মিথ্যা কথা বলেছে। অহু শান্ত করার জন্য সিফার আম্মু ছুটে আসলেন অহুর সান্নিধ্যে। অহু চেঁচিয়ে বলতে চলেছে, তোমরা আমাকে মিথ্যা বলেছ। আমাকে? হ্যাঁ, কেন মিথ্যা বললে? কোনো উত্তর দাও এখন। কেন মিথ্যা কথা বললাম? অহু আম্মিজান অহুকে নরম সুরে কথা বলে বুঝ দিচ্ছে। মহলে উপস্থিত থাকা সবাই অহুর পানে ছুটে আসে, সকলের আওয়াজ অহুকে বুঝ দেওয়ার জন্য। যত নরম করা হচ্ছিল কিন্তু অহুর আওয়াজ তত তীব্র হচ্ছিল। অহু, মা দেখ, পাগলামি করিস না, তোর যেন শরীর আরও বেশি খারাপ না হয়, এই জন্য এই কথা বলেছি। তুই শান্ত হ। হাঁসফাঁস করতে করতে থাকে। আমি অব্র ভাইকে দেখতে যাব, এক্ষুনি আমাকে নিয়ে চলো। এই বলে অহু মহলের বাইরে যাওয়ার জন্য পা বাড়ায়। সিফার আম্মু ছুটতে গেল অহুর পথ আটকায়। অহুর বাহুজোড়া টেনে ধরে বলে, এখন যাবি মানে? যাবি তো, এখন কার সাথে যাবি? একটু পরে যাস মামুনি। অহু কোনো কথাই শুনছে না, উন্মাদ হয়ে গেছে। তার অব্র ভাই অ্যাক্সিডেন্ট করেছে আর সে এখনো দেখতেও যায়নি। এত বড় অন্যায় করে ফেলেছে অহু, তাকে জলদি অব্র ভাইয়ের কাছে যেতে হবে। এই আলাপনই জানান দিচ্ছে অহুর মস্তিষ্ক জুড়ে। আমি এক্ষুনি যাব কাকিমা, আমাকে যেতে দাও প্লিজ। অহুর আম্মিজান অহুর চোয়াল জোড়ায় আলতো করে হাত চেপে ধরে অহুকে শান্ত করতে। শোন, হাসপাতালের বাইরে অনেক মিডিয়া আছে, একা গেলে ফাঁসাতে পড়বি। তোর আব্বু অফিসে গেছে, দুপুরে চলে আসবে, তারপর যাস কেমন মা, তোর বাবার সাথে। ও তখনও মানতে নারাজ। তার দারুণ আশফিনিও বলে উঠল, ওহু এখন যাওয়া লাগবে না, মামা আসলে আমরাও যাব, তখন যাস। হ্যাঁ আপু, আমিও যাবো অব্র ভাইয়াকে দেখতে। ওহু সবার কথা শুনে ধপাস করে ফ্লোরে বসে পড়লো, মাথা চেপে ধরে। মাথায় তার ভীষণ যন্ত্রণা হচ্ছে। এটা প্রথমবার নয়, এরকম প্রায়ই ঘটে। মাথার যন্ত্রণায় যে ছটফট করতে থাকে সে, অতিরিক্ত ভায়োলেন্ট হয়ে গেলে। তবে এটা স্বাভাবিক হলেও সবার থেকে ভিন্ন অসুখ। ওহুর আম্মিজান ওকে পরিস্থিতি থেকে ভয়ে পেয়ে গেছে ভেবে নিল। মেয়েকে বুকে জড়িয়ে ধরে অতপর সবাই মিলে ওকে তার রুমে নিয়ে যায়। ওহুরকে ওষুধ খাওয়ানোর সময় চলে যাচ্ছে দেখে ওহুর বাবার খাবার খাওয়ার কথা বলল ওহুর আম্মিজান। ওহু এড়িয়ে গেল কথাটা, পরে খাবে বলে জানালো। ওহু এক গ্লাস পানি চাইলো তার মায়ের কাছে। ওহুর আম্মিজান তৎক্ষণাৎ পানির গ্লাস এগিয়ে দিল। মাথায় ভীষণ যন্ত্রণা হচ্ছে ওহুর, জ্বরকে বেশি তোয়াক্কা করছে না। মাথায় হাত চেপে ধরে সবাইকে চলে যেতে বলল, আশফি ব্যতীত। ওহুর আম্মিজান সবাইকে রুম থেকে বের করে দিল, বাইরে থেকে দরজাটা হালকা লাগিয়েও দিল। সবাই চলে যেতেই ওহু শোয়া থেকে উঠে বাড়ি এনে আশফির মাথায় আঘাত করলো। আশফি আউজ করে ওহুর অসহায় দৃষ্টিতে তাকালো। আমাকে মারছিস কেন তুই ভাই? ওহু তাতে দাঁত চেপে ধরলো। আমাকে তাহলে কাকে মারবো বল? তুই আমাকে কেন বললি না? হ্যাঁ, আমি তো বলতেই চাচ্ছিলাম, মাঝখান থেকে মামুনি আটকে দিল, তখন আমি কি করতাম বল? ওহু থেমে গেল যেন মাঝপথে। নত করে থেকে চাপা কণ্ঠে শুধালো, অব্র ভাই কিভাবে অ্যাক্সিডেন্ট করেছে রে? আসবে একটা ঢোক গিলে ওকে প্রশ্নের প্রত্যুত্তর দিল। ওই আর কি, তুই যেদিন অসুস্থ হইলি না, ওই দিন রাতে তোর জন্য অব্র ভাই ডাক্তার আনতে গিয়েছিল। ওই ডাক্তার আনতে যাওয়ার পথে অ্যাক্সিডেন্টটা হলো। আশফির কথা শুনে ওহু বাকরুদ্ধ হয়ে গেল, খুব কষ্টে উচ্চারণ করলো, এখন তুই যা। ওহুর কথা শুনে আশফি ভুরু কুচকালো।
তবে কিছু বলল না, আস্তে ধীরে রুম থেকে বেরিয়ে গেল। আশফি চলে যেতে এতক্ষণে বুকের ভেতর জমে রাখা সকল ব্যথা যেন আরো মাথাচাড়া দিয়ে উঠল। হাউমাউ করে কান্নায় ভেঙে পড়ল। কান্না যেন কোনো বাদ মানছে না। গাল বেয়ে চন্দ্রবালার অশ্রুধারা অঝরে গড়িয়ে পড়ছে, যা অব্রর অজানা। ওহু মানতে পারছে না তার জন্যই অব্রর অ্যাক্সিডেন্ট হয়েছে। আর যদি সে জ্বর না বাঁধাতো তাহলে এসব কিছুই হতো না। মুখ চেপে ধরে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে চলেছে চন্দ্রবালা, আর নিজেকে অভিযোগ করছে এই দায় ওহুর একান্ত। অব্রর সামনে বসে তন্ময় পা দোলাচ্ছে। বেশিরভাগ সময় আগে অব্র সজাগ হয়েছে। নীরবতা কাটিয়ে তন্ময় বাঘ হয়ে শুধায়, কেমন আছেন মিস্টার আবরার খান? অব্র তন্ময়ের প্রশ্ন শুনে অব্র ভুরু কোঁচকায়। তন্ময়ের উপস্থিতি একই সময় অব্রের বোধগম্য হলো না। তার এখানে কি দরকার? ভালোই আছি। আপনার কি কাজ এখানে? তন্ময় দুভুরু জোড়ার মাঝে আঙ্গুল ঘষে তাকায় অব্রর দিকে, অতঃপর ওষ্ঠজোড়া প্রসারিত করে শুধায়, আমার তো কত কাজই থাকে আপনার সাথে, আপনি কি বিরক্ত হচ্ছেন নাকি? অব্র ম্লান হেসে প্রত্যুত্তর দেয়, আমার সাথে আপনার কি কাজ? আমার সাথে শুধু একটা অ্যাক্সিডেন্টই ঘটে গেছে, আর তার জন্য আমি দায়ী। এখানে আপনার এত তদন্ত করার কি দরকার? অব্রের সংলাপ শুনে তন্ময় উচ্চস্বরে হেসে দেয়, আপনাকে কে বলল আমি আপনার অ্যাক্সিডেন্টের কেসটা তদন্ত করছি? অব্র চোয়াল শক্ত করে ভুরুচেরা কুঞ্চিত করে, অতঃপর কণ্ঠ গহিনে নিয়ে শুধায়, তাহলে কি? তন্ময় হাসি থামিয়ে বলে, আচ্ছা আপনার কি মনে হয় আপনি কোন জায়গায় অ্যাক্সিডেন্ট করেছেন না পুরোপুরি মনে নেই? কিন্তু কেন? আশ্চর্য, আমি তো ভেবেছিলাম আপনার খুব ভালোই মনে থাকবে। এখন দেখছি আপনার স্মৃতিও দুর্বল। মানে কি? আপনি কি বলতে চাইছেন? আমি কিছু বোঝাতে পারছি না। আচ্ছা ওয়েট, আমি বুঝিয়ে বলছি। আপনি যে জায়গাতে অ্যাক্সিডেন্ট করেছেন ঠিক ওই জায়গাতেই কিছু সপ্তাহ আগে 4টা বখাটে ছেলের খুন হয়েছে, বুঝলেন? তন্ময়ের কথা শুনে অব্র উচ্চস্বরে হেসে উঠল, অতঃপর বলে ওঠে, আচ্ছা আপনি এ কথা আমাকে শোনাচ্ছেন কেন? শোনালাম যদি আপনার কিছু মনে পড়ে তাই। আমার কোনো কিছু মনে পড়ার আছে নাকি এখানে? 1 মিনিট। এই বলে তন্ময় প্যান্টের পকেট থেকে ফোন বের করে, কোনো কিছু একটা বের করে অব্রের সামনে উঁচিয়ে ধরে, দেখুন তো এই ছেলেগুলোকে আপনি চিনেন নাকি? অব্র ছবিগুলোর দিকে এক নজর তাকায়, অতঃপর তাচ্ছিল্য ও রহস্যময় হাসি হেসে উঠল, আমি চিনি না। সরি তন্ময় রহস্যময় হাসি হেসে, যাক কোনো ব্যাপার না। আসলে এই ছেলেগুলো ওই 4 জন বখাটে, কেউ একজন নৃশংসভাবে খুন করেছে। জানবেন নাকি কিভাবে মেরেছে তাদের? অব্র ঠোঁট জোড়া প্রসারিত করে ম্লান হাসি হাসে, অতঃপর কণ্ঠ ভারী করে শুধায়, জানার আগ্রহ নেই, তবে আপনি যেহেতু বলতে চাইছেন বলে ফেলুন। তন্ময় দাঁত চেপে প্রত্যুত্তর দেয়, কোনো এক জানোয়ার ওদের ধরলো, চাপাতি দিয়ে এলোপাথারি কুপালো, এতটুকুতেই ক্ষান্ত হয়নি। খুন করার পর কুকুর দিয়ে তাদের দেহ ছিন্ন বিচ্ছিন্ন করেছে, কুকুর ওদের দেহ ছিঁড়ে ফেলে খেয়েছে। একজন নৃশংস খুনের উপস্থাপনা শুনে অব্র একটু নড়েনি। তার অনুভূতির কোনো পরিবর্তন ঘটেনি, উল্টো হেসে দিয়ে বলে উঠল, এক জানোয়ারকে মেরেছে অন্য এক জানোয়ারই। তা ঠিক, তবে আমি সেই জানোয়ারকে অবশ্যই খুঁজে বের করব। আর এখন আসি। অব্র মাল হেসে উত্তর দেয়, অল দ্য বেস্ট মিস্টার তন্ময়। তন্ময় অব্রর দিকে তাকিয়ে রহস্যময় হাসি দেয়। সে হাসির জবাব অব্রও হাসে, হাতের বুড়ো আঙ্গুল উঁচিয়ে পুনরায় শুভকামনা জানায়। তন্ময় বেরিয়ে যায় আইসিইউ থেকে। অব্র জোরে একটা নিঃশ্বাস টেনে নেয়। ওহু, শিফা, নিহা, আশফি, আশাফ খানবাড়ির গাড়িতে বসে আছে। বিকাল গড়িয়ে সন্ধ্যার পালা। ওহু জানালার পাশে বসেছে। সবাই কথা বলতে ব্যস্ত, কিন্তু ওহু এক দৃষ্টিতে বাইরের দিকে তাকিয়ে আছে। তার কিছুই ভালো লাগছে না। হাসপাতালের ভেতরে পৌঁছানোর অপেক্ষায় আছে। ওহুর অস্থিরতা দেখে আশরাফ জিজ্ঞেস করলো, কিছু হয়েছে মা? আশফাক। ওহু আশফাক খানের কথা শুনে হকচকে উঠল, না না বাবা, কিছু হয়নি। আশফাক খান মেয়ের কথা শুনে ম্লান হাসলো। কথা বলতে বলতে গাড়ি এগোলো হাসপাতালের দিকে। গাড়ি হাসপাতালে পৌঁছাতে হলে ওহু তড়িঘড়ি করে গাড়ি থেকে নামে। নিরাপত্তা রক্ষীদের সহায়তায় সবাই দোতলায় পৌঁছে যায়। ওহু দ্রুত ছটফট করতে করতে আইসিইউর অপেক্ষায় ভেতরে ঢুকবে। আইসিইউতে ঢুকে ওহু হাঁপ ছাড়ে।
চোখ জোড়া তুলে ধীরে ধীরে আইসিইউর বেডের দিকে শুয়ে থাকা অভয়কে দিকে তাকায়। চন্দ্রবালার নিষ্পলক চাহনিতে অবরুদ্ধ হয় অব্র। অব্র অবাক হয়ে যায় অহুকে দেখে। তার চোখে তৃষ্ণা যেন একবারে মিটল না চন্দ্রবালাকে দেখে। দুজন একে অপরের দিকে তাকিয়ে অবাক দৃষ্টিতে, যেন এক পলকে একজনও ফুরিয়ে যেতে পারে। ওহু ধীরে ধীরে এগিয়ে যায় অব্রের সান্নিধ্যে। ওহুর চোখে পানি চিকচিক করছে, যেন যে কোনো সময় গড়িয়ে পড়বে। সেই দৃশ্য অব্রের নজরবন্দি হলো। অব্র আর তাকিয়ে থাকতে পারল না ওহুর পানে। মুহূর্তেই চোখ জোড়া সরিয়ে ফিরে নিল। ওহুর চাহনি থেকে অব্রকে ভৎস হয়ে যাচ্ছিল। কিছুক্ষণ তাকিয়ে থাকলে যেন অব্র নিজেকে সামলে নিতে পারবে না আর। ওহুর দৃষ্টি অব্রের ওপর অটুট। ওহুর ভাবনা ছেদ ঘটিয়ে ধরফরিয়ে আলিনা খান আইসিইউর ভেতরে ঢুকে। ওহুকে দেখে আলিয়া খান চেঁচিয়ে ওঠে, তুই এখানে এসেছিস কেন? কাকি থাম, তোর জন্যই আমার ছেলের এই অবস্থা। তুই এখানে এসেছিস কেন? কাকি থাম, তোর জন্য আমার ছেলের আজ এই অবস্থা। আইসিইউ বেডে শুয়ে থাকা অব্র ভয়ঙ্কর রূপে রেগে যায়। তার মায়ের কথার ধমকে ওঠে, দাঁতে দাঁত চেপে গর্জন করে, এসব কি বলছো আম্মু? আলিনা খান অব্রকে উল্টো থামিয়ে দিয়ে কর্কশ কণ্ঠে শুধায়, ঠিকই তো বলছি আমি। ওহু অব্র এবং আলিনা খানের তর্ক বিতর্ক দেখে মুখ হাত দিয়ে চেপে ধরে। কাঁদতে কাঁদতে আইসিইউ থেকে বেরিয়ে গেল। চোখ চিকচিক করছে, পানিও বিনা বাঁধে যেন গড়িয়ে পড়বে তার চোখ বেয়ে। যা অব্র এবং আলিনা খানের দৃষ্টি অগোচর হলো না। ওহুকে বেরিয়ে যেতে দেখি অব্র রাগান্বিত হয়ে তার মুখ থেকে অক্সিজেন মাস্ক খুলে ছুঁড়ে ফেলল। বেডে শোয়া থেকে বসে অব্র তার হাতের ইনজেক্টটা করা ক্যানুলার সুচটা একটানে খুলে ক্ষিপ্ত এবং প্রখরতার সাথে ফিনকিতে রক্ত বেরিয়ে আসে। ছেলের এমন কাণ্ডে ভয় পেয়ে যায় আলিনা খান। সবার নজরবন্দি বেডে সাদা চাদরে রক্তের ছিটাছিটি ভেসে যাচ্ছে। অব্রকে শান্ত করতে চায় সকলে, তবে অব্রর কোনোভাবেই যেন দমানো যাচ্ছে না। সে উঠে বাইরে চলে যেতে চাইছে। বাধ্য হয়ে ডক্টর আকস্মিক অব্রর ঘাড়ে ইঞ্জেকশনের সুচ ফুটিয়ে দেয়। কিছু সময়ের মধ্যে সকলের প্রতিরোধ দমে যায়। অব্র ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ে। সবাই অব্রকে ছেড়ে দেয়। আশফাক অব্রকে বেডে ভালো মতো শুইয়ে দেন। ডক্টর পুনরায় ক্যানোলা বদলে অন্য একটা ক্যানোলা ইনজেক্ট করে। আজমল খান চোয়াল শক্ত করে অগ্নিদৃষ্টিতে তাকায় আলিনা খানের দিকে। আলিনা খান ঘাবড়ে যান। আজমল খান এবং আশরাফের হাতে তাজা রক্ত লেগে আছে। একজন তাদের দিকে টিস্যু বক্স এগিয়ে দিল। আজমল খান হাতের আঙ্গুল থেকে রক্ত মুছতে মুছতে জিজ্ঞেস করেন, কি বলেছো তুমি অব্রকে? আলিনা খান আমতামতা করে বলে, কিছু না। মহলে ফিরো সবাই এক্ষুনি। আজমল খানের হুঙ্কারে সবাই আইসিইউ থেকে বেরিয়ে যায়। এদিকে ওহু কেবিন থেকে বেরিয়ে অন্য কোথাও আর যায়নি। কারো প্রশ্নের মুখোমুখি হতে চায় না সে। নিজেই কান্না ধরে রেখেছে। ভীষণ রাগ লাগছে তার নিজের ওপর। ওহু নিজেই নিজেকে একটা ব্লেম করছে। হাসপাতালের ড্রেসের দাঁড়িয়ে ওহুর জন্য সব কিছু হয়েছে আজ। কাকি যান ঠিকই বলেছে ভেবে ওহুর চোখে পানি মুছল। সন্ধ্যা হয়ে চলেছে। মাগরিবের আজানের ধ্বনি শোনা যাচ্ছে। ওহুর কানে ভেসে আসছে। গোধূলি লগ্নে সূর্য ঢলে পড়েছে পশ্চিম দিকে। লালচে রঙের ধারণা ঘনীভূত হচ্ছে। এখানে বেশিক্ষণ থাকা যাবে না। সবাই খুঁজতে শুরু করবে ফিরে যাওয়ার জন্য। ওহু পেছনে ফিরে কাউকে দেখে চমকে ওঠে। টেরেস তো ওহুর একাই ছিল। তাহলে এই লোকটাকে কখন আসলো? ওহু ভুরু কুঁচকে তাকায়। লোকটা কেউ না, স্বয়ং তন্ময়রাজ মির্জা, যে নামের পরিচয় ওহুর কাছে এখনো অজানা। তন্ময় ওহুকে দেখে চোল শক্ত করে তৃপ্ত দৃষ্টিতে তাকিয়ে থাকে। ওহু কিছুটা ভরকে যায়। তন্ময়ের সন্দেহভাজন দৃষ্টিতে অটল ওহুর ওপর। ওহু তন্ময়কে এক নজর তাকিয়ে মাথা নত করে নেয়। ওড়না টেনে নেয় শরীরে। তন্ময় পাশ কাটিয়ে ওহুর দিকে যাচ্ছিল। তখনই তন্ময়ের কণ্ঠে গহীন দিয়ে শুধায়, এই মেয়ে কে তুমি? এই টেরেসে বাহিরাগতদের আসা নিষেধ, তুমি জানো না? কি করেছিলে এখানে? ওহু তন্ময়ের ঝাঁঝালো কণ্ঠ শুনে ঢোক গিলে। অতঃপর সামনের দিকে তাকিয়ে প্রত্যুত্তর দেয়, আসলে আমি ওহু এমনি এসেছিলাম। ফাদার এখানে আর আসবে না, গো ফাস্ট। ওহু আর কোনো অপেক্ষা না করে দ্রুত পা চালিয়ে নেমে যায়। ওহুর ভীষণ ভয় পেয়েছে তন্ময়ের হুঙ্কার শুনে। নিচে গিয়ে দেখে সবাই তাকেই খুঁজছে। আশা বহুকে দেখে ভুরুকুচকে জিজ্ঞেস করে, কোথায় গিয়েছিলি তুই? হ্যাঁ, এই তো এখানেই। গাড়িতে উঠ যা। গাড়িতে ওঠার কথা শুনে ওহু চমকে ওঠে। মাত্রই তো এসেছে, এখনই চলে যাবে নাকি? গাড়িতে কেন উঠবো? আমরা কি মহলে ফিরে যাব নাকি ভাইয়া? হ্যাঁ, মহলে ফিরে যাব, এখনই চল।
আশফি ওহুর হাত টান দিয়ে কথা বলল। কিছু সময় আগে ঘটে যা সবকিছু ওহুর অজানা। ওহু মহলে ফিরে যাচ্ছে শুনে আরেকবার আঘাত পেল অন্তরিক্ষে। আরেকবার অব্রকে দেখার জন্য ওহুর ভীষণ ইচ্ছে করছিল। আশফি ওহুর হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। ওহুর মাথার ওড়নার নিচের অংশটুকু পেছনে আইসিইউ রুমের আরেকবার তাকায়, তবে আফসোস অব্রকে দেখা যাচ্ছে না। ওহু গাড়িতে বসে আছে মন বেজার করে। সবাই চুপচাপ হয়ে আছে। ওহু সবার দিকে একবার তাকায়। সবাই নিশ্চুপ, তাই ওহু মুখে আঙ্গুল দিয়ে চুপ করে বসে রয়। সেও কোনো কথা বলে না একদম। রাত 10টার দিকে আব্রকে জানানো হয় কালকে তাকে ডিসচার্জ দেওয়া হবে, তবে বাড়িতে গিয়েও তাকে শান্ত থাকতে হবে, বেশি নড়াচড়া করা যাবে না। সময় করে ইনজেকশন ও ওষুধ নিতে হবে। নিরাপত্তা এবং বিভিন্ন ঝুঁকিপূর্ণ ঘটনার জন্য তাকে কেবল ডিসচার্জ দেওয়া হয়েছে। ডিসচার্জের কথা শুনে অব্র বেজায় খুশি হয়ে যায়। অবশেষে সে মহলে ফিরছে। অব্রের মন বেজায় খুশি হলেও ওহুর মন ভীষণ খারাপ। হাসপাতাল থেকে মহলে ফিরে ওই যে রুমে ঢুকেছে, এখন পর্যন্ত আর বের হয়নি। শরীরে জ্বরের কোনো খেয়াল নেই, তোয়াক্কা করেছে না সেই সবের। ওহুর আম্মি যেন ওহুকে এসে একটু পরপর দেখে যাচ্ছে। এই যে একটু আগেও খাবার খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে দিল। আশফাক খান এসেছিল ওহুকে দেখতে। ওহু রুমের সমস্ত লাইট অফ করে দিয়ে শুয়ে আছে, এমনকি ড্রিম লাইট অবধিও জ্বালায়নি। মনে নানা প্রশ্ন উকি দিচ্ছে, নিজেও নিজের অভিযোগ করছে। অব্রর মায়ের কথা বারবার ওহুর কানে ভেসে উঠছে। তিনি তো ঠিকই বলেছেন, আমার জন্যই তো আজ অব্র ভাইয়ের এই অবস্থা। যদি আমার জন্য ডক্টর আনতে না যেত তাহলে তেমন কিছু হতো না, তাড়াহুড়ো করে গাড়িও চালাতো না, অ্যাক্সিডেন্ট হতো না, তিনি ভালো থাকতেন। আমার কারণে আজ অব্র ভাইয়ের এত বড় অঘটন ঘটে গেল। ওহুর এই অভিযোগ বনে ফুপিয়ে কেঁদে ওঠে। কাঁদতে কাঁদতে একসময় ঘুমের দেশে তলিয়ে যায়। ভেজা বালিশে ওহুর কান্না প্রমাণ রেখে গেল যে ওহু অব্রর জন্য আজ জেগেছিল, খুব কান্না করেছিল। সে অপেক্ষার প্রহর গুনছে, তাও জানিয়ে দিল। অপরদিকে অব্র অপেক্ষা করছে ওহুর জন্য। সে অপেক্ষার প্রহর গুনছে মহলে ফিরবে কখন। ওহুর জন্য তার ভীষণ চিন্তা হচ্ছে। কপালে চিন্তার ভাঁজ পড়েছে তার। কখন সকাল হবে আর কখন মহলে ফিরবে, কখন আবার ওহুকে দেখবে। মেয়েটা অসুস্থ হয়ে পড়েছে নাকি কে জানে। অব্র অস্থির হয়ে পড়ে। সকাল 5টা, ফজরের আজানের ধ্বনি কানে আসতে ওর ঘুম ভেঙে যায়। একরাশ চুল এলোমেলো হয়ে কপালে ছড়িয়ে আছে। জ্বর এখনো শরীরে নেই বলেই চলে। মাথার চুলগুলো হাতে থাকা ব্যান্ডের সাহায্যে তুলে নিয়ে ঝুটি করে নেয়। বেলকনির দরজায় লাগানো হয়নি রাতে। ভুলক্রমে সকালে ঠান্ডা বাতাস বয়ে আসছে তার ঘরে। খান বাড়ির সব দরজা জানালা সবসময় কাঠ দিয়ে তৈরি করেছিল পুরুষরা। খানমহল জুড়ে কোনো আধুনিকতার ছোঁয়া নেই। আধুনিকতার আঁচ পড়তে দেয়নি আজমল খান। পূর্বপুরুষদের তৈরি করা অস্তিত্ব যেন ধরে রেখেছে খানমহল। ওহু বেলকনিতে গিয়ে বেলকনির দুপাশের পর্দাগুলো কাঠের সাথে বেঁধে দেয়, সেখানে যেন আর না উঠতে পারে। বেলকনিতে দাঁড়িয়ে কিছু সময় চোখ বন্ধ করে থাকে। অনেক বাতাস বয়ে যাচ্ছে। মহলে বিশাল আকৃতি গাছের ডালপালাগুলো একে অপরের সাথে বাড়ি খাচ্ছে, যা শোষ দুম দুম আওয়াজ হচ্ছে। পরিবেশটা খুবই সুন্দর, যে কারো মন মস্তিষ্ক ভালো করে দিতে সক্ষম। ওহুর ক্ষেত্রেও ব্যতিক্রম নয়। প্রকৃতির সাথে কিসের অভিমান না হয় বেশিক্ষণ ধরে রাখা যায় না। নামাজ পড়তে হবে। চটজলদি বেলকনি থেকে গিয়ে অজু করে নিল। অন্যদিকে অব্র মাত্র কিছুক্ষণ আগে চোখ বুজেছে। সারা রাত ঘুম হয়নি তার, শুধু ছটফট করেছে এবং ওহুর যেন চিন্তায় অস্থির হয়েছিল। মহলে ফেরার জন্য হাঁসফাঁস করেছে ছেলেটি। হাসপাতালে কাটানো এক একটি মুহূর্ত যেন অব্রের কাছে এক একটা মৃত্যু যন্ত্রণা সম। ওহু নামাজ পড়েছে। মোনাজাতে অব্রের অসুস্থতার জন্য দোয়া করেছে আল্লাহর কাছে, যেন অব্র তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরে আসতে পারে। এমনকি আলিনা খানের কাছেও নামাজের শেষে জায়নামাজ ছেড়ে উঠে দাঁড়ায় ওহু। চোখের জল গড়িয়ে পড়ছে অশ্রুধারার মতোই। ওহু অব্রের সাথে দেখা করতে ভীষণ মন চাইছে, কিন্তু কি আর করার। ওহু এখনও জানে না আজ অব্র মহলে ফিরেছে। ওহু তার ল্যাপটপের কাছে যায়। ফটো ফাইলে ঢুকে অব্রের সাথে তোলা ছবিগুলো দেখতে থাকে। এই ছবিগুলো সেই দিন অব্রের ঘুমান্ত অবস্থায় সুযোগ পেয়ে তুলেছিল। এই ছবিগুলোর জন্য ওহুকে অনেক কাহিনীও করতে হয়েছে, তবু এই ছবিগুলো নিজের কাছে রেখে দিয়েছে, হয়তো এই দিনটা দেখার জন্যই। ওহুর অজান্তেই চোখের কাজল দেখা যেন বাড়িধারা গড়িয়ে পড়ল। পর মুহূর্তে মুছে নিয়ে ল্যাপটপটি বন্ধ করে রুম থেকে বেরোলো। মহলের সহধর্মীরা ঘুম থেকে উঠে পড়েছে অনেক আগে, তবে তারা
ব্যতীত কেউ সজাগ হয়নি। অহু আশফি রুমে যায়, দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে। আশফি ঘুম থেকে জাগানোর জন্য উচ্চস্বরে ডেকে ওঠে, এই ওঠ ওঠ, দেখ কি হয়েছে। কিরে কি, এত তাড়াতাড়ি ওঠ। আশফি ঘুম ঘুম চাহনিতে অহুর নজর বন্দি করে। অহু হাত সরিয়ে আমতামতা করে বলে ওঠে, এখন ডাকিস না, ঘুমাবো। তুই আয় আমার সাথে, ঘুমা। আমি ঘুমাতে পারবো না, ওই দেখ ফুপিচান এসেছে, তোকে খুঁজছে। আশফি তার বাবার কথা শুনে চটজলদি ঘুম থেকে উঠে পড়ল। কই? মুখ চোখ কষলে আবারও আওড়ালো, সত্যি বাবা এসেছে? হ্যাঁ সত্যি এসেছে, তুই তাড়াতাড়ি ওঠ। সত্যি কথা বলতো? একদম পাক্কা। ঠিক আছে, তুই বস, আমি ফ্রেশ হয়ে আসছি বলে আশফি বিছানা থেকে নেমে ওয়াশরুমে চলে যায়। অহু আশফি যার পানে তাকিয়ে ফিক করে হেসে দেয়। আশফি ফ্রেশ হয়ে এসে অহুর সামনে দাঁড়ায়, নিচে নামে মহলের। অহু আশফিকে দেখে কিছুটা দূরত্ব দাঁড়িয়ে হাঁটছে। অহু জানে আশফি যখন জানবে অহু মিথ্যা বলেছে, অহু তখন খপ করে তাকে ছুঁড়ে মারবে। অহুকে সে খপ করে ছুঁড়ে মারবে। আশফি তার বাবাকে খুঁজছে এদিক ওদিক, কিন্তু সন্ধান পাচ্ছে না। কিরে অহু, বাবা কোথায়? এত সকালে? বাবা এসেছে মাত্র তো 7 বাজে। আরে এসেছে এসেছে, তুই আমার সাথে চল। ফুপাজান মনে হয় মহলের বাগানে বসে কাকাজানের সাথে কথা বলছে। ঠিক আছে চল। ওর চিন্তা ভাবনা হলো আশফি মহলের বাগানে যাওয়ার পর বাগানে পৌঁছে দুজনে দেখলো আজমল খান চেয়ারে বসে আছে, পায়ের ওপর পা তুলে চা খাচ্ছে তিনি এবং পত্রিকা পড়ছে। আশফি আজমল খানের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, মামা আব্বুজান কি এসেছেন? কোথায়? আব্বু? আজমল খান চায়ের কাপটা পেয়ালার ওপর রেখে ভুরু কুচকে তাকান। আশফি মামুনি, তোমার বাবা তো আসেনি। কিন্তু অহু তো বলল। কি বলেছে অহু? আশফি পেছন ফিরে দেখে অহু আর দেখতে পেল না। অহু চম্পর মেরে বাগানের গহীনে। আশফি অহুর পিছনে তাড়া করতে করতে বাগানে ঢুকলো। এই দাঁড়াচুনি, তুই মিথ্যা কথা বলে আমার ঘুম থেকে উঠিয়েছিস কেন? এই অহু হাসতে হাসতে প্রত্যুত্তর দিল, আমার একা ভালো লাগছিল না, তাই তোকে উঠিয়েছি। দুই বোন একে অপরের পাকড়াও করে মারামারি শুরু করে দিল। বাগান থেকে বের হওয়ার সময় ওড়না বোঝাই করে ফুল নিয়ে আসলো মালা বানাবে বলে। অব্র একটু আগেই ব্রেকফাস্ট করিয়ে ওষুধ খাইয়ে দেওয়া হয়েছে। ওষুধের রেশ কেটে গেলে কড়া নিরাপত্তার সাথে ডিসচার্জ দেওয়া হয়েছে তাকে। অব্র একটু পর ডক্টর বিরক্ত করছে কখন তাকে ডিসচার্জ দেওয়া হবে। আজমল খান, আজমিন খান, আশফাক খান, আশাব সবাই এসেছে। এত উদ্বিগ্নতা হচ্ছিস কেন সেটা আগে বল। তোকে তো ডিসচার্জ দেওয়াই হবে। কখন ইয়ার? দুপুর তো হয়ে গেল, আর একটু অপেক্ষা কর, এখনই দিবে। এই কথাগুলো শুনে যেন অব্র আবারও ভুরু কুচকালো। অব্র এখন অক্সিজেন মাস্ক ব্যতীত নিঃশ্বাস নেওয়া সম্ভব হচ্ছে না। তার মধ্যে তার এত হাই পিত্তেশ। অহু মহলের ছাদে বসে ফুলের মালা বানাচ্ছিল। আজ শুক্রবার, সবাই জুম্মার নামাজ পড়তে চলে গিয়েছে। সকালে আনা ফুলগুলো রেখে দেওয়া হয়েছিল, কুচকে গেছে জীর্ণ হয়ে। সাথে আশফিনিয়াও আছে। ভালো একটা আড্ডা জমেছে। মহলের ছাদে পাটি বিছিয়ে বসেছে তারা। মহলে দলে বেশিরভাগ স্থানে আবরণ করে দেওয়া হয়েছে। অনেক শ্যাওলা ছোট ছোট উদ্ভিদ জন্মেছে সেখানে। দুবন মালা বানিয়ে গলায় পড়েছে, হাতের বালা বানিয়ে ফুলের মালা দিয়েই ছোট একটা ফুলের আংটিও তৈরি করেছে। আলোকচিত্র মতোই দেখাচ্ছে তাকে। যেই ভাবনা সে কাজ ছবিগুলো ফেসবুকে আপলোড করবে, তাই সুন্দর করে ছবি তুলতে হবে। মেঘাচ্ছন্ন আকাশে সন্ধি বেশ সুন্দর ছবিগুলো। ক্যাপশনে লেখা হলো, এখানে ফুলকে। হঠাৎ নিচ থেকে চেঁচামেচির আওয়াজ শোনা গেল। অহু আশফি সবাই ছাদ থেকে উকি দেয়। দেখলো অব্র এসেছে মহলে। জুমার নামাজ শেষ করে বাড়ির কর্তার অব্রকে নিয়ে এসেছে। অব্রকে দেখে ওহুর অন্তরাত্মা যেন শান্ত হয়ে গেল। ওহুর অজান্তেই যেন কানে গুঁজে রাখা ফুলগুলো নিচে পড়ে যায়। ওহু ভাবে নিয়ে আজকে অব্রকে ডিসচার্জ দেওয়া হবে। সবাই খুশি থাকলে ওহুর মুখে হাসি নেই। পুরানোর অভিব্যক্তি যেন জমা হলো। অব্রকে দেখে অপরাধ বোধ যেন আবারও নাড়া দিল তাকে। আশফি ওহুকে টেনে নিয়ে নিচে দিতে চাইল, কিন্তু ওহু নারাজ, হতাশ, সে যাবে না। অব্র অসুস্থ, তাই সে রুমে শুয়ে আছে। অব্রর অস্থিরতা আরও দ্বিগুণ বেড়ে গেল। আজমল খান সমগণেরই অব্রকে নিজের রুমে নিয়ে গেলেন। সবাই চলে যেতে দেখে আদেশ দিলেন, অব্রকে বিশ্রাম করতে দিতে হবে। সবাই বের হয়ে গেলে আজমল খান বাইরে থেকে দরজা লাগিয়ে দিলেন। মহলে অনেক মানুষ এসেছে অব্রকে দেখতে।
অব্র আজ মহলে ফিরেছে বলে আজকে হসপিটালে গিয়েও দেখা করেছিল অব্রর সাথে। ওহু ছাদ থেকে নিচে নামলো না। আশফিনিয়া তাদেরও ছাদে চলে গেল পুনরায়। রাত 10টায় ওহু ডিনার করতে যাবে, তখনই হঠাৎ করে ফোন বেজে ওঠে। তিশা ফোন করেছে। ওহু ফোনটা রিসিভ করতে তিশা বলে ওঠে, কিরে কেমন আছিস? এই 2 দিন কতগুলো কল দিলাম, মেসেজ দিলাম, রেসপন্স করলি না। আরে ফোনের তলে থাকে কে? সরি রে। এই তো ভালো আছি, তুই কেমন আছিস? এই তো আলহামদুলিল্লাহ। অব্র ভাই নাকি অ্যাক্সিডেন্ট করেছে, আব্বু আজকে বিকালে গিয়েছিল দেখতে। অব্রর কথা শুনে ওহুর কতক্ষণ যেন নীরব থেকে ফোনটা কেটে দেয়। কেউ যেন তার কাটা খায় নুনে ছিটা দিচ্ছে। ফোনটা রেখে ওহু নিজে খাবার খেতে চলে গেল। আজ মহলে আত্মীয় স্বজন অনেকে এসেছে, অনেকেই রাত্রি যাপন করবে এই মহলে। খাবারখানা পুরো ভরাট। ওহু নিস্তব্ধে খাবার খাচ্ছে, সবাই নানান কথায় ব্যস্ত। ওহু খাবার খেতে খেতে দোতলার অব্রের রুমের দিকে একবার চোখ বোলালো। সে এখনো যায়নি অব্রের সাথে দেখা করতে। তাড়াতাড়ি খাবার খেয়ে জায়গা ত্যাগ করতে চায়। মানুষের তো নানান কথা তার মোটেও ভালো লাগে না। খাবার খেয়ে সোজা রুমে এসে দরজা লাগিয়ে দেয়। আশফি ওহুকে অনেক ডেকেছিল, তবে ঘুমাবে বলে চলে এসেছে। আদৌ কি ঘুম ওহুর চোখে এতক্ষণ আসবে, নাকি ক্ষমার জন্য ছটফট করছে? রাত গভীর হওয়ায় অপেক্ষা আছে ওহু। যখন সবাই ঘুমিয়ে পড়বে অব্র যেন ওই একই সময় অপেক্ষা করছে। অব্র মহলে ফেরার পর অব্রর সাথে দেখা করতে আসেনি ওহু। একবার ওহুর আম্মিজানের কাছে অব্র জিজ্ঞেস করেছিল ওহুর ব্যাপারে। তিনি বলেছেন ওহু এখন সুস্থ। একের পর এক মানুষজন এসে অব্রকে দেখে যাচ্ছে। অব্র সবাই ভালো লাগছে না, তাই সবাইকে হুঙ্কার দিয়ে চলে যেতে বলেছে তাড়াতাড়ি। আলিনা খানকেও বললেন আর কেউ যেন এই রুমে না আসে। কিছু সময় গেলে অব্র খাবার খেয়ে ওষুধ খেয়ে, তবে গলা দিয়ে যেন খাবার নামছিল না ওহুর চিন্তায়। আলিনা খান সবাইকে বের করে দিয়ে রুমের লাইট অফ করে দেয়। যাওয়ার সময় জিজ্ঞেস করেন বেলকনির দরজা লাগিয়ে দিবে কিনা। অব্র বাধা দিলেন। আলিনা খান চলে গেল। অব্র কপালে হাত দিয়ে চোখ বন্ধ করে আছাড় হয়ে বসেছিল, আবারও বিছানায় শুয়ে পড়ল। অব্রর মন ওহুর জন্য উথাল পাথাল করছে। এই 3 দিনে মেয়েটিকে এক মুহূর্তের জন্য দেখতে পাচ্ছে না সে। রাত তখন 1:12। অব্র রুমের দরজা ঠেলে ওহু ভেতরে প্রবেশ করে। ওহুকে দেখে অব্র কপাল থেকে হাত সরিয়ে বসে পড়ে শটান হয়ে। ওহু মাথা নিচু করে সে বিছানার কাছে দাঁড়ায়। অব্র নয়ন ভরে ওকে দেখছে। অব্রের প্রাণ যেন ওহুকে দেখে ফিরে এলো। এই মেয়েটাকে দেখার জন্য হাসপাতালে বেডে শুয়ে কতই না ছটফট করেছে অব্র। সেটা কি ওহু জানে? ওহু এখনো অব্র দিকে তাকায়নি, তার দৃষ্টির নিচে এখনো অটল। অব্র তার ভাবনা ছেদ করে ওহু বলে উঠে ফুপিয়ে, যে এতদিনের জমানো অভিযোগ প্রকাশ পেয়েছে। সরি অব্র ভাই, আমার জন্য আপনার এত বড় সমস্যা হয়ে গেল, আমি কিছু বুঝতে পারিনি। আমি যদি ওই দিন বৃষ্টিতে না ভিজতাম তাহলে আপনার এরকম অবস্থা হতো না। আমার জন্য আপনার এত বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। ওহুর কথায় মাথা নিচু করে কথা বলে যাচ্ছে, থামার যেন কোনো নামই নেই। অব্রর কাছে আসার আগে যেন সবকিছু কি বলবে মুখস্থ করে এসেছে মেয়েটা। অব্র ওহুর বকবকি কণ্ঠে শুনে স্তব্ধ হয়ে যায়, যেন কতদিন পর শুনছে আজ সেই আওয়াজ। অব্র ওহুর কাছে এসে দাঁড়ায়। ওহুর একাধারে বলেই চলেছে, আমাকে ক্ষমা করে দিন ভাইয়া, প্লিজ। আমার জন্য আপনার এত কষ্ট পেতে হয়েছে। আমার জন্য এত আগে থেকে একবার আপনি ডাইনিং টেবিলে ঘুষি মেরে আঘাত পেয়েছিলেন। সরি অব্র ভাইয়া। বেলকনির দরজা খোলা থাকার কারণে ধমকা হয়ে এসে ওহুকে নড়িয়ে দিচ্ছে। কপালে সাজানো চুলগুলো এলোমেলো হয়ে যাচ্ছে বারংবার। ওহু দেখলো অব্র তার সামনে দাঁড়িয়ে আছে। ওহু কিছু বুঝে ওঠার আগে আকস্মিক অব্র ওহুর কাছে এসে চোয়াল শক্ত করে হাতে চেপে ধরে। ওহুর রক্ত বিচরিত ঠোঁট। ওহু ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয় গাঢ়ভাবে। ওহু চোখ বন্ধ করে খিচে নেয়। নিজেকে সরানোর জন্য অব্রর বলিষ্ঠ শার্টটা খামচে ধরে। ওহু প্রতিরোধে ক্ষুদ্র চেষ্টা করে। বেশি সময় পর অব্র ওহুর চোয়াল জোর থেকে হাতের বাঁধন আগলা করে দেয়। ওহু ছাড়া পেতেই দূরে সরে ছিটকে দাঁড়ায়, জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। হার্ট যেন এখানেই ব্রেক হয়ে যাবে। আত্মা বুঝি এই বেরিয়ে আসলো। ওহু তার উষ্ঠ আঙ্গুল দিয়ে স্পর্শ করে দেখে আঙ্গুলে তার রক্তবিন্দু। ওহু ঠোঁট কেটে গেছে। কাটেনি তাহলে? ওহু ধীরে ধীরে অব্রের দিকে তাকায়। ওহু দেখলো অব্র তার দিকে এখনো শীতল দৃষ্টিতে তাকিয়ে আছে।
ওহুর নজরবন্দি হলো অব্রের ওপর। অ্যাক্সিডেন্টের সময় অব্র তার ঠোঁটে আঘাত পেয়েছিল। নিজের ঠোঁটের কিছু অংশ আবারও যেন কেটে রক্ত পড়ছে, যা এই দিনে এই অবস্থায় চামড়া কুঁচকে গিয়েছে। হঠাৎ গভীর ধ্বংসশ্বাসের ফলে ঠোঁট চিরে রক্ত বেরিয়ে আসছে। রুমে কোনো আলো না থাকায় বেলকনির আলোতেই চাঁদের আলোর মতোই যেন চিকচিক করছে তা। ওহু আর না দাঁড়িয়ে নিজের মুখ চেপে ধরে দৌড় দিয়ে সোজা রুমে থেকে বেরিয়ে যায়। ওহুর চারপানে তাকে অব্র হেসে দেয়, অতঃপর নিজের ঠোঁটে হাত রেখে রক্ত পরিষ্কার করে নেয়। বিছানায় আর না শুয়ে বেলকনির ইজি চেয়ারে গিয়ে বসে, চোখ বন্ধ করে কিছু একটা ভেবে উচ্চস্বরে হেসে ওঠে। সেই হাসির ভেতরে অনেক রহস্য, কষ্ট, সুখ সব লুকিয়ে আছে। অতঃপর চোখ মেলে তাকিয়ে চাদর দিয়ে আঙুল উঁচিয়ে ধরে। তুমি তো নিশ্চয়ই জানো আমার অতীত।